This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী আবহে লোকসভা নির্বাচন, বাংলার 10 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, দুই ভোটে ঘাসফুলের জয় জয়কার। 2 বছরের বেশি সময় পরে বীরভূমে কামব্যাক অনুব্রত মণ্ডলের। মুখোশ খসে পড়ল আড়িয়াদহের জয়ন্ত, সোনারপুরের জামালের। মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2 কামরা। নজর রাখা যাক চলতি বছরে রাজ্যের বুকে ঘটে যাওয়া সেরা 10টি খবরে। উত্তর 24 পরগনার প্রত্যন্ত গ্রাম সন্দেশখালী হঠাৎ করে উঠে আসে শিরোনামে। ঘটনা সূত্রপাত 5ই জানুয়ারি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়ে আক্রান্ত হতে হয় ইডির 3 আধিকারিককে। বেপাত্তা হয়ে যান শাহজাহান। ন্যাজার থানায় এফআইআর দায়ের করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন শাহজাহানের এক অনুগত। ধীরে ধীরে রাজনৈতিক ময়দান তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীকে কেন্দ্র করে। মামলা গড়ায় হাইকোর্টে। নারী নিগ্রহে অভিযুক্তের তালিকায় নাম উঠে আসে উত্তম সর্দার, শিবু হাজরাদের। 11ই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। নারী নির্যাতনের ঘটনায় 13ই ফেব্রুয়ারি শতপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট। 17ই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। 55 দিনের মাথায় 29শে ফেব্রুয়ারির 7 সকালে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। সহ্যের বাঁধ ভেঙে গেলে কি হয়, ভয়কে জয় করে কিভাবে রুখে দাঁড়াতে হয়, দেশের কাছে তারই উদাহরণ রাখেন সন্দেশখালীর এই সব বীরাঙ্গনারা। লোকসভা নির্বাচনের আগেই বাংলায় তৃণমূলকে জব্দ করতে বিরোধীদের কাছে বড় হাতিয়ার হয়ে ওঠে সন্দেশখালী ইস্যু। পাল্টা মণিপুর ইস্যুতে শান দিয়ে পদ্মা শিবিরকে কোণঠাসা করতে চায় ঘাসফুল শিবির। তবে বিরোধীদের কোনো অস্ত্রই ধোপে টেকে না 24-এর নির্বাচনে। নজর কাটতে পারেনি নরেন্দ্র মোদী, অমিত শাহের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির ওপর আস্থা রেখে বাংলায় ফের বয়ে যায় সবুজ ঝড়। ল্যান্ডস্লাইড ভিক্টরি ঘটে তৃণমূল কংগ্রেসের। 2019-এর থেকে শক্তি বাড়ায় তৃণমূল কংগ্রেস, জিতে নেয় 29টি আসন। এর মধ্যে ছিল বসিরহাটও, যে কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালী। 12টি আসন পেয়ে থমকে যায় পদ্ম শিবিরের রথ। মালদা দক্ষিণ থেকে একটি আসন দখল করেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। সিপিএম এর জোটেনি একটাও আসন। প্রথমে 4-0, পরে 6-0। সহজ কথায় 10-এ 10। জুলাই ও নভেম্বরে 10টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত তৃণমূলের। 13ই জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। 13ই নভেম্বর ভোট হয় সিতাই, মাদারিহাট, নৈহাটি, হারোয়া, মেদিনীপুর এবং তালডাংরায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 5টি ছিল তৃণমূলের দখলে। একটি মাত্র মাদারিহাট ছিল বিজেপির দখলে। আরজিকর আবহের মাঝে বাংলায় উপনির্বাচনে জয়টা ছিল শাসক দলের কাছে প্রেস্টিজ ফাইট। সেই যুদ্ধে তুড়ি মেরে জয় আসে তৃণমূলের দিকে। 6টির মধ্যে 6টি নিজের ঝুলিতে রাখে ঘাসফুল শিবির। মাদারিহাটে 28,168 ভোটে জয়। কোচবিহারের সিতাইয়ে 1,30,636 ভোটে জয় আসে তৃণমূলের। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল জয় পায় 33,936 ভোটে। হারোয়া কেন্দ্রে জয় আসে 1,31,388 ভোটে। পাশাপাশি তালডাংরায় ঘাসফুলের ঝুলিতে আসে 38,082টি ভোট। নৈহাটিতে জয় আসে 49,277 ভোটে। ভারী শরীর চুপসে গিয়েছে, ওজন কমেছে অনেকটাই। 2 বছরের বেশি সময় পরে নিজের মাটি বীরভূমে পা রাখেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় প্রথমে আসানসোল সংশোধনাগারে ঠাঁই হয় তার। তারপর 1.5 বছর দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন তিনি। চলতি বছরের 24শে সেপ্টেম্বর তিহার থেকে মুক্তির পর মেয়ের সঙ্গে বিমানে চাপেন অনুব্রত। দমদম বিমানবন্দরে অবতরণের পর সোজা পৌঁছে যান বীরভূমের নিচুপট্টির বাড়িতে। তাকে স্বাগত জানাতে বাড়ির সামনে দেখা যায় অনুগামীদের উপচে পড়া ভিড়। সেই চেনা বাড়ি, সেই চেনা মানুষজন। বাড়িতে প্রবেশের সময় ছলছল চোখে দেখা যায় তাকে। বাড়ির একতলায় বসে দলীয় কার্যালয়ে কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি।
তবে তার প্রত্যাবর্তনে বীরভূমের মাটিতে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ঘটবে না, এটা হতে পারে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দেখা করেননি দুই বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। নেতার বাড়িতে প্রবেশের অনুমতি পাননি দুই বিধায়ক। তবে ঐক্যের ছবি তুলে ধরতে আগাগোড়াই সতর্ক থেকেছে তৃণমূল নেতৃত্ব। দিনের পর দিন বাংলায় বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। একের পর এক খুনের হুমকি, ডাকাতি, তোলাবাজির মতো অপরাধমূলক ঘটনা সামনে এসেছে। ঘটনার সঙ্গে সামনে এসেছে বিহার যোগ। আর অভিযোগের মধ্যে যার নাম উঠে এসেছে সে হলো গ্যাংস্টার সুবোধ সিং। বিহারের জেলে বসেই যাবতীয় দুষ্কৃতিমূলক কাজের কলকাঠি নাড়ত সে। আসানসোলের রানীগঞ্জে গুলি ও হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে নাম জড়ায় সুবোধের। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেয় সোনু সিং। সুবোধের দলেরই সদস্য সে। রানীগঞ্জের ঘটনায় গ্রেফতার করা হয় সুবোধকে। চলতি বছরে 1 জুলাই আসানসোল আদালতের পেশের সময় জেল চত্বরে সিআইডি তদন্তকারীদের হুমকি দিতে দেখা যায় গ্যাংস্টারকে। সুবোধ হুঁশিয়ারি দেয়, কেন সব করছেন, সাবধানে থাকুন। অফিসারদের দেখে নেওয়ারও হুমকি দেয় সে। চলতি বছরের 4 জুলাই আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনা সামনে আসে। ঘটনায় উঠে আসে স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিং এর নাম। 4 দিনের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হয় জয়ন্ত সিং। একে একে সামনে আসে জয়ন্তের উত্থানের সিঁড়িটাও। আরিয়াদহের মৌসুমী মোড়ে তার প্রাসাদোপম 3তলা বাড়ি, উল্টো দিকেই তার পৈতৃক বাড়ি। সেখানেই রয়েছে খাটাল, যা তার বাবা ও ঠাকুরদার আমল থেকেই চলে আসছে। প্রশ্ন ওঠে, দুধের ব্যবসায়ী থেকে কার মদতে বেতাজ বাদশাহ হয়ে উঠেছেন জয়ন্ত? জয়ন্ত কামারহাটি বিধানসভা মদন মিত্র ঘনিষ্ঠ বলে দাবি করা হয় বেশ কিছু মহল থেকে। মদন মিত্রের সঙ্গে তার একাধিক ছবিও সেই সময় প্রকাশ্যে আসে। স্থানীয়রা অভিযোগ করেছিল, পুকুরের একাংশ বুঝিয়ে অট্টালিকা গড়ে তুলেছিল জয়ন্ত। এমন আবহে সামনে আসে হাড় হিম করা 2021 সালের এক ভিডিও। সেখানে দেখা যায় আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে এক যুবককে চ্যাংদোলা করে বেধড়ক মারধর করছে জয়ন্ত এবং তার শাগরেদরা। বছর শেষেও আপাতত জেলেই জয়ন্ত। তবে দুধসাদা অবৈধ হোয়াইট হাউস এখনো ভাঙা পড়েনি। কেন পড়েনি সেটাই প্রশ্ন। আরিয়াদহে জয়ন্ত সিং এর কীর্তির শোরগোলের মধ্যেই সোনারপুরের সামনে আসে জামাল উদ্দিন সর্দারের নাম। একে একে সামনে আসে জামালের দামাল হয়ে ওঠার কাহিনী। এলাকায় কোনো সমস্যা মেটাতে স্থানীয়রা তারই দ্বারস্থ হতেন। বাড়িতেই বসত সালিশি সভা, যার বিচারক হয়ে উঠত জামাল উদ্দিন। সমস্যা মেটানোর নামে নিত লক্ষ লক্ষ টাকা। তার বিচার না মানলেই চলত অত্যাচার। সোনারপুরের রাস্তার ধারেই ছিল নীল ও হলুদ রং করা প্রাসাদোপম এক বাড়ি, চারিদিকে মোড়া কাচ দিয়ে, যা দেখে বোঝার উপায় নেই তার রিসর্ট না বাড়ি। সেই বাড়ির মধ্যেই সুইমিং পুল, যেখানে ঘুরে বেড়াতে দেখা গেছে কচ্ছপকে। ঘোড়াও ছিল সেই বাড়িতে। ছিল 50টির বেশি সিসিটিভি ক্যামেরা। একে একে সোনারপুরের ত্রাস হয়ে উঠেছিল জামাল। পুলিশের হাতে গ্রেফতার হয় জামাল। 1.5 মাস জেলবন্দি থাকার পর মুক্তি পায় সে। বর্তমানে সোনারপুরের প্রাসাদোপম বাড়িতেই দিব্যি রয়েছে জামাল। 17 জুন দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দেয় এক্সপ্রেস। নিচবাড়ি এবং রাঙাপাড়ি স্টেশনের মাঝে একই লাইনে চলে আসে মালগাড়ি ও এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে ধাক্কা মারে মালগাড়ি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পেছনের 2টি কামরা। লাইনচ্যুত হয়ে যায় 2টি কামরা। দুমড়ে মুচড়ে পড়ে থাকে কামরা 2টি। একটি কামরা উঠে যায় মালগাড়ির ওপরে। মৃত্যু হয় মালগাড়ির লোকো পাইলট এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। যুদ্ধকালীন তৎপরতায় হয় উদ্ধার কাজ। ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। আহতদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। দুর্ঘটনার দায় কার, সেই প্রশ্নে জোরদার হয় তরজা। শুরু হয় তদন্ত। সাসপেন্ড করা হয় 4 রেল কর্মীকে। শহর থেকে শহরতলি ছেলে ধরা সন্দেহে গণপিটুনির খবরও অহরহ উঠে এসেছিল শিরোনামে। বসিরহাটের মাটিয়ায় এক যুবককে ছেলে ধরার সন্দেহে মারধরের ঘটনা সামনে আসে। পরে জানা যায় মানসিকভাবে ভারসাম্যহীন ছিল ওই যুবক। হাতে বস্তা নিয়ে ইতিউতি ঘুরে বেড়ানোর সময় সন্দেহ হয় স্থানীয়দের। প্রশ্ন করায় উত্তর না মেলায় দৃঢ় হয় ছেলে ধরা সন্দেহ। চলে গণপিটুনি। ছেলে ধরা তালিকায় নাম উঠে আসে গাইঘাটার।
বেড়িগোপালপুর এলাকায় চোর সন্দেহে এক যুবককে মারধর। এমন আবহে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে উঠে আসে অন্য এক ছবি। ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে ধরে মারধর করতে যাচ্ছিলেন পাড়ার একাংশ। সেখানে রুখে দাঁড়ান স্থানীয়দের একাংশ। ছেলে ধরা গুজব যে কতটা সংক্রামক হতে পারে ও আতঙ্ক ছড়াতে পারে তারই হিসেব লিখে দিয়েছে 2024। 4 অক্টোবর দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। টিউশন থেকে ফেরার পথে বাবার দোকানে গিয়ে দেখা করেছিল 4র্থ শ্রেণীর ওই ছাত্রী। তারপর থেকেই নিখোঁজ। বাড়ির আশেপাশে এবং আত্মীয়দের বাড়িতে তন্ন করে খোঁজ শুরু হয়। মেয়েকে না পাওয়ায় পরিবারের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের হয়। পরের দিন ভোরে বাড়ির পাশে এক জলাজমি থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ। দেহে মিলে একাধিক ক্ষতের চিহ্ন। পরিবারের তরফে দাবি করা হয় ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে গুরুত্বই দিতে চায়নি বিষয়টিকে। পরিবারের তরফে ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 7 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে কুলতলি থানার অদূরে বিজেপি মিছিল করে। বিজেপি নেতাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। অন্যদিকে জয়নগর থানার সামনে প্রতিবাদ সভায় আয়োজন করা হয় বামেদের তরফে। থানায় স্মারকলিপি জমা দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নারকীয় এই ধর্ষণের ঘটনায় মোস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার 61 দিনের মাথায় মোস্তাকিনকে দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এরপরই সাজা হিসেবে মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেছে আদালত।